পালিয়ে যাওয়া শক্তির ব্যাপারে দালালি করবেন না, পালিয়ে যাওয়া শক্তির সাথে দালালি করবেন না, পালিয়ে যাওয়ার তাহলে দায় নিতে হবে, পালিয়ে যাওয়া শক্তির দায় নিতে হবে। আপনাদের মতন দালাল সাংবাদিকরা পালিয়ে যাওয়াদেরকে এস্টাবলিশ করতে চায় এখানে, এটা করবেন না। এই দুঃসাহস আপনাদের হয়েছে মুক্ত আলোচনার কারণে, এটা এখানে বসে আপনি করতে পারেন না। কে দেখাচ্ছেন দুঃসাহস শব্দটা কে ব্যবহার করেছে? আগামীর বাংলাদেশ জামাতের বাংলাদেশই হবে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী একটা বক্তব্য ছিল আর কি আগে, যে আমার জাউরা রূপটা তোমরা দেখবা। তো উনার কিছু কিছু জায়গায় যে জাউরা রূপটা, হ্যাঁ বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, উনার একটা বক্তব্য কিন্তু ভাইরাল। উনি এটা বলেছেন যে আমাকে তোমরা নাও একটা পর্যায় পর্যন্ত, আমার কিন্তু এই রূপের বাইরে আমার একটা জাউরা রূপ আছে। তাই জাউরা রূপের শিকার হয়েছেন উনি, জাউরা রূপের শিকার হয়েছে আদ্দিন হাসপাতাল। পুরো যে কোনো কারণেই হোক তদন্ত করে বের করে 6 জন বাচ্চা হত্যা, এটা আমরা কখনোই অ্যালাউ করি না। যে কারণে মারা গেছে তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া যেত, হাসপাতাল বন্ধ করা যেত না। বাংলাদেশে এরকম হাসপাতাল যারা মানে 250 থেকে 400 টাকার ভিতরে ডায়ালিসিস করে, এটা অবিস্মরণীয়, এটাকে বন্ধ করে দিলেন। মেডিকেল কলেজের ছাত্ররা সেখানে মানে ইন্টার্নি করতেছে, তাদের বিদেশি স্টুডেন্ট রয়েছে প্রায় 1000+ স্টুডেন্ট সেখানে, তাদের সমস্ত কার্যক্রম কয় আমি তো কি করি নাই, কলেজ বন্ধ করি নাই। তাহলে এই জায়গাগুলোতে উনি যাচ্ছেন। উনি কি করলেন, নোয়াখালীতে গেলেন, নোয়াখালীতে যে একবারে চিকিৎসকদের নাজেহাল করে ফেললেন। ওই যে হাসপাতালটা আমি খবর নিয়েছি, খবর নেওয়ার পরে আমরা দেখলাম যে ওখানে 100 রোগীর ব্যবস্থাপনা আছে, ওষুধপত্র থেকে করে সব কিছু, কিন্তু সেখানে 700 থেকে 800 রোগী যায়। ব্যবস্থাপনা আপনি বলেন যে 7 গুণ 8 গুণ যদি বেড়ে যায়, সেখানে তো ক্রাইসিস তৈরি হয়। যেখানে লোক লাগবে 700-800, সেখানে লোক আছে 100। তা আপনি জনবল তো দিচ্ছেন না। সব সরকারি হাসপাতালে এরকম। তারপর ডাক্তার না, তাহলে আপনি কেন শুধু শুধু মানে আপনার অপছন্দের লোক হলে তাদেরকে এভাবে মানে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন? এটা বাংলাদেশকে অপমান করা হয়। আমি মনে করি যে এই সরকার এই যে গণতান্ত্রিক জায়গায় আমাদের নতুন প্রজন্ম কিন্তু এই জাতীয় রাজনীতিকে পছন্দ করে না। ব্যক্তিগতভাবে আমিও পছন্দ করি না। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমি মনে করি যে এই জায়গায় সরকার ঠিক করে নাই, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সব বাহিনী দিয়ে তদন্ত করে 1 টাকার দুর্নীতি বের করতে পারলে হাসান আব্দুল্লাহ বলেছেন তিনি ইস্তফা দিয়ে দেবেন। তো দুর্নীতি প্রমাণ করার বিষয়ে উনি একটি চ্যালেঞ্জ দিয়েছেন, কিন্তু শুধু তো ঘুষ কিংবা টাকা চুরি করাই দুর্নীতি না, অনৈতিকভাবে চাঁদা নেওয়া কিংবা দলীয় অর্থের হিসাব না দেওয়া, এগুলোও তো দুর্নীতি। তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা দুর্নীতি ইস্তফা দেওয়ার মতো আর কোনটা ইস্তফা দেওয়ার মতো না? জি দেখুন তুষার ভাই, কথা দিয়ে তো হাতি ঘোড়া সবই মেরে ফেলা সম্ভব। আপনি আজকে দেখুন যে টিআইবি একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে যে 24 সালের অক্টোবর মাস থেকে শুরু করে 25 সালের নভেম্বর মাস পর্যন্ত এই 1 বছরে সরকারি ঘুষ লেনদেন হয়েছে তার 23 সালের রাজনৈতিক সরকারের চেয়ে 15% বেশি। এই কিন্তু হাসনাত আব্দুল্লাহদের সময়ের কথাই তারা বলা হচ্ছে, এবং টিআইবি একটি নিরপেক্ষ অবস্থান থেকেই এই পরিসংখ্যানটা জানাচ্ছে। হাসনাত সরকারে ছিলেন না, কাছাকাছি তো, তাদেরই তো সব ভাই ব্রাদাররা, এবং তাদেরই এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা আপনার মনে পড়ে যে কুমিল্লার বরাদ্দের কথা, যে 2টি উপজেলায় কত বরাদ্দ হয়েছিল, ওই বিষয়গুলোতে লিগ্যালি বরাদ্দ দিয়েছে, আইনি বরাদ্দ, ক্ষমতাকে কাজে লাগিয়ে যেমন ক্ষমতাকে কাজে লাগিয়ে জামাত বলছে আবুল বারাকাত সাহেব যেই গবেষণা করেছেন সেই গবেষণা করবার কারণে তার জেলটা ঠিক আছে। অর্থাৎ তিনি আনুষ্ঠানিকভাবে বলছেন জামাত নেতা যে আমরা গবেষণার বিরোধী। গবেষণা করে যদি দেখা যায় যে জামাত এই কাজগুলোর সঙ্গে জড়িত, করতে পারবে না কোনো শিক্ষক সেই গবেষণা। আপনি আবুল বারাকাতের গবেষণার উত্তর হতে পারে আরেকটি গবেষণা। আপনি গবেষণা করে প্রমাণ করুন যে আবুল বারাকাত সাহেব এই জায়গায় ভুল করেছেন, তা না করে আপনি 2 বছর বিনা বিচারে তাকে আটক রাখলেন, এবং কারা রাখলেন? অন্তর্বর্তীকালীন সরকার রাখলেন। অর্থাৎ জামাতের প্রভাবিত যে অন্তর্বর্তীকালীন সরকার, তার অকাট্য প্রমাণের একটি প্রমাণ এই ধরনের মুক্ত বুদ্ধির সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীদের প্রতি আক্রমণ করেছে সরকার। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা এত সমালোচনা করি, তারপরেও বিশ্বব্যাংকের তথ্য আপনাকে কি দিচ্ছে জানেন? 2010 সাল থেকে 2025
সাল পর্যন্ত এই 15 বছরে সারা বিশ্বের প্রবৃদ্ধি যখন গড়ে 3.5%, তখন বাংলাদেশের প্রবৃদ্ধি 6.24, যেটা মাত্র 5টি দেশ অর্জন করেছে। চীন সবচেয়ে বেশি 7.5, বা বাংলাদেশ সেখানে আছে। এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ তো এত কর্তৃত্ববাদী শাসন করলো, এত লুটপাট করলো, তারপরেও এই অবস্থা কেন? আপনি 2024 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ে তখন আমাদের রিজার্ভ $650 বিলিয়ন, আর বিএনপি যখন 2006 সালে যায় তখন ছিল $72 বিলিয়ন। তার মানে আমরা বলতে চাই না যে উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প হতে পারে, যেটা আওয়ামী লীগ বলেছিল। তারা বলেছিল আমরা উন্নয়ন দিচ্ছি, গণতন্ত্রের দরকার নাই, আমরাই এখানে থেকে যাব রাতের বেলা নির্বাচন করে। সেই জায়গা থেকে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। তারপর সাম্প্রদায়িক শক্তি সেটাকে হাইজ্যাক করে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায়। তারপর তারা নিজেরা নির্বাচন করেছে। এটা আমরা এবং মামুদের নির্বাচন হয়ে গেছে। উনি এই নির্বাচনকে আমরা এবং মামুদের নির্বাচন বলতে চান, এটা একটা দুঃসাহস। কারণ উনি কিন্তু হাসিনা আপনারা election engineering বলেছেন না? না, দেখেন, আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেছি, আমরা 100% বলি নাই। কিন্তু তাই বলে আপনাকে এটা বলার আগে আমি ডামি এবং নিশিরাতের নির্বাচনটা বলে সেই কথাটুক বললে আমি ওনাকে ওয়েলকাম করতাম। উনি কিন্তু ওই জায়গায় মানে বাকশালের কথাও বলেন না, হাসিনার যে মানে ভোট ডাকাতির কথা এটাও কিন্তু উনি বলতে মানে লজ্জা পান। প্রবৃদ্ধির কথা বলছেন 6-এর বেশি, এটা একটা মানে ভোগা ছাড়া আর কিচ্ছু না, এটা কাগজ কলমের প্রবৃদ্ধি। মূলত এই প্রবৃদ্ধি তো বিশ্ব ব্যাংক আমি IMF তারা বলছি স্বীকার এটা করেছে। কাগজ কলমের প্রবৃদ্ধি। কারণ বাংলাদেশের সমস্ত ব্যাংক এবং সমস্ত জায়গায় লুটপাটের টাকাগুলোকে কিন্তু লুটপাট বা হাইজাক বা যা চলে গেছে, যা আর কোনোদিন পাওয়া যাবে না, এটা কাগজে কিন্তু আমাদের ঘরেই আছে। না, লুটের জন্য টাকা তো পাওয়া গিয়েছে প্রবৃদ্ধির কারণে। কাজীর মানে গোয়ালের গরু আছে আপনার কিতাবে, গোয়ালে নাই। তো সেইভাবে একটা প্রবৃদ্ধি দেখায় দিতে তো এখানে কোনো অসুবিধা নাই। কাজেই আপনি কি শেয়ার বাজারের লুটপাটকে অস্বীকার করবেন? আপনি বাংলাদেশ ব্যাংকের লুটপাটকে অস্বীকার করবেন? এইগুলোর বিরুদ্ধে কোনো কথা নেই। এরপরে আমি আপনাকে যেটা বলতে চাই যে টিআইবি যে রিপোর্ট দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, ওই সময় যিনি অর্থ উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু বিএনপি ঘরানার এবং বিএনপি মহাসচিবের একজন ভালো বন্ধু, এবং তার মাধ্যম দিয়েই কিন্তু এটা হয়েছে। কাজেই আর এই দুর্নীতিতে এগিয়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে যে শেখ হাসিনা রেখে যাওয়া যে প্রশাসন সমস্ত জায়গায় যারা বসে রয়েছে তাদের দোসররা, তারাই বাংলাদেশকে কলুষিত করছে। সো দ্যাট এই 17 বছরের রিজিম চেঞ্জ করতে গেলে আমাদেরকে সময় লাগবে। অন্তর্বর্তী সরকার এসে এটা তো নিজেদের পছন্দ মতো এত লোককে নিয়োগ দিল, এত লোককে নিয়োগ দিতে পারে নাই, এত লোককে নিয়োগ দিতে পারে নাই। কয়টা বিসিএস হয়েছে, কয়টা নিয়োগ হয়েছে? কাজেই প্রতিটা জায়গায় কিন্তু পদে কিন্তু গুরুত্বপূর্ণ পদে নতুন লোক দিয়েছেন, ফ্যাসিস্টের সমস্ত দোসররাই কিন্তু ফ্রোজেন পুরনো আমলাদেরকে এনে কাজেই সেগুলো আসছে গেছে একটা প্রমোশন নিয়ে তার রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে, চলে গেছে। অল্প কয়েকজন চুক্তিভিত্তিক নিয়োগে আছে। এর বাইরে সমস্ত জায়গায় মাঠ পর্যায়ে সমস্ত জায়গায় কিন্তু ফ্যাসিস্টের দোসররাই বসে আছে। কাজেই এই দুর্নীতির যে মানে বাংলাদেশের যে অবস্থান, এটা ফ্যাসিস্টের ধারাবাহিকতারই একটা অংশ। যে 24-এর গণ অভ্যুত্থানের সময় যে 1400 মানুষের শাহাদাত হলো, এই গণহত্যার ব্যাপারে ওনাদের একটু কষ্ট হয় না? তারপরে শাপলার গণহত্যার ব্যাপারে ওনার কষ্ট হয় না? সাইদি সাহেবের যে রায় হয়েছিল, তারপরে প্রায় 150 মানুষকে হত্যা করা হয়েছিল, এই গণহত্যার ব্যাপারে কষ্ট হয় না? পিলখানার গণহত্যার ব্যাপারে ওনাদের কষ্ট হয় না? অর্থাৎ আওয়ামী লীগ যেগুলো করেছে সেইগুলো ওনাদের কাছে খুব মজা লাগে। আর আওয়ামী লীগের পরে না এগুলো মেনশনই করেন না। যারা এগুলো মেনশন করেন না তারা বুদ্ধির নামে মূলত বাংলাদেশকে এই যে ধর্মনিরপেক্ষতার মাধ্যম দিয়ে, আমি মনে করি ধর্মনিরপেক্ষতার মাধ্যম দিয়ে তারা বাংলাদেশকে পুরাতন বন্দোবস্তে, ওই ফ্যাসিস্টদের বন্দোবস্তে ফিরিয়ে নিয়ে যেতে। অর্থাৎ এই কথা জোর করে বলাতে চান যে আগেরটাই হাসিনাই ভালো ছিল। যারা 71-এ এই বাংলাদেশের স্বাধীনতায় মানেনি, তারা এসে এই বিরোধী দলের আসনে বসে গেছে। এইটা জাতির জন্য দুর্ভাগ্যজনক, আমাদের নিজের চোখে এটা দেখতে পালায় না গেলে এবং এই জায়গাতে পালানোর জন্য আমি কিন্তু একটি কথা বলিনি আপনার সময়, এই যে পালানোর জন্য সেটা আমরাই সকলে মিলে এই জাতি সেটা ঠিক করেছে কে পালাবে কে পালাবে না। কিন্তু
কিন্তু তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এসে ঠিক করে দিয়েছে এইখানে একটি বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে, যেইখানে ডানপন্থা এবং সাম্প্রদায়িক শক্তিকে তারা বসিয়ে দিয়েছে এবং যাদের ভোট ছিল 4% সেটা 36% এসেছে। আপনি দেখুন যে ইতিহাসের কথা বলা হয়, তারা 71-এর কথা না বলে তারা চলে আসে রক্ষী বাহিনী, তারা চলে আসে শাপলা চত্বরে। তারা কারা? তারা রাজাকার। তারা কারা? তারা মুক্তিযুদ্ধের যারা পক্ষে ছিল না তারাই বসবে, আর আমরা সকলে এই দেশ থেকে চলে যাব। তাহলে তো বাংলাদেশের নামটাই বাংলাস্তান করে ফেলতে হয়। আগামীতে যেই সরকার আসবে, যদি এখনো বিএনপি নিজে সতর্ক না হয়, আজকে যাদের 77টি আসন আছে তারা আগামী 5 বছর পরে 177-এ বসবে। যদি তাদের এই 177-এ তারা কি জোর করে বসবে যদি ভোট হ্যাঁ, পায়? কারণ আপনার লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, ফিল্ডটা যদি এরকম হয় আমরা আর মামুরা, তারা বোঝাচ্ছে আমরাই তো আছি, আমরা আর তোমরা মিলে সবকিছু ভাগাভাগি করে নেব, এই যে তারা বোঝাচ্ছে আমরা কিন্তু সবকিছু একসাথে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা তখন সরকারি দলের সাথে থাকবো, এই এর মানে কি? আপনারা ঠিক করে দিবেন কিভাবে কি গবেষণা হবে। আপনারা মুক্তিযুদ্ধের আপনি একটি দুঃসাহস শব্দটি উনি ব্যবহার করেছেন। আমি যখন বলেছি আমরা এই শব্দ, আমি তো তাদের কোনো বিষয় বলছি না দুঃসাহস, তার মানে আমাদের কথাগুলোকেও তাদের দুঃসাহস বলে মনে হচ্ছে না, আপনি এই নির্বাচন সম্পর্কে এভাবে বলতে পারেন না। আবারও বলছি এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি। আপনারা ঠিক করে অন্তর্ভুক্তিমূলক হয়েছে। পালিয়ে যাওয়া দিতে পারেন না, পালিয়ে যাওয়া শক্তি, পালিয়ে যাওয়া শক্তির বিষয়, আবারও আপনি পালিয়ে যাওয়া শক্তির ব্যাপারে দালালি করবেন না। এতেই বোঝা যায় পালিয়ে যাওয়া শক্তির সাথে দালালি করবেন না। পালিয়ে যাওয়ার তাহলে দায় নিতে হবে, পালিয়ে যাওয়ার শক্তির দায় নিতে হবে। আপনাদের মতন দালাল সাংবাদিকরা পালিয়ে যাওয়াদেরকে এস্টাবলিশ করতে চায় এখানে, এটা করবেন না। এই দুঃসাহস আপনাদের হয়েছে মুক্ত আলোচনার কারণে। এটা এখানে বসে আপনি করতে পারেন না, এটা কখনোই করতে পারেন না। এটা আপনারা করেছেন, যারা পালিয়ে গেছে, ইমাম পালিয়ে গেছে, এইটাই অন্তর্বর্তীকালীন সরকার বানিয়ে গেছে। চিৎকার উনি আপনাকে করতে বলছেন, আপনি কি আলোচনা নিয়ে আসছেন? করতে বলছেন, আমাকে তো আমার একটা বলছেন প্রশ্ন না। আছে। গার জোরে কথা বলবেন না। গায়ের জোরটা কে দেখাচ্ছেন? দুঃসাহস শব্দটা কে ব্যবহার করেছে? অতীতের বীরত্ব দিয়ে অতীতের হালাল করতে উপরেই পারবেন দাঁড়িয়ে না। থাকে, অতীতের উপরেই ওনাকে দাঁড়িয়ে বলতে থাকে দেন, বাবু আজিজ, বর্তমান। ওনাকে এখানে বলতে বলার দেন। আর কিছু নাই, মান্নান আমাকে উনি সাহেবকে বলতে বলতে দেন দেন। নাই, উনি আমাকে না, থামিয়েছেন। আপনি মান্নান সাহেবকে বলতে দেন, আপনি একটা সময় পুরোটা উনি যে বলেছেন। রচনা জি। পড়ে আসছেন এটা রাজাকার, বারবার কিন্তু জাজমেন্ট এটা করছেন। একাত্তর, আমি এটা কি পড়েছি, পাকিস্তান। আমি কি আমাকে বলেছি, বলতে দেন। দেখেন উনি এগুলো কবার বলছেন দেখেন, আমি কি বলেছি। উনি যেটা বলছেন যে 4% জামাতের সাপোর্ট 36%-এ চলে আসছে। আবার দেখেন 4%কে 36%-এ নিয়ে যাওয়ার কথা বলছেন, আবার সর্বত্র উনি জামাতিকরণ দেখেন। তাহলে এটা কি এমনি হয়েছে? জামাতের তো লোক আছে, তাহলে যদি উনার পরিভাষায় বলি, সর্বত্র যদি জামাতের লোক না থাকে তাহলে এত জামাতি কোথায় পান? সব জায়গায় তো জামাত দেখতে পান। তার মানে জামাতকে দেশের মানুষ গ্রহণ করেছে, জামাতের ভিতরে সকল শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্তি হয়েছে। আর রাজাকারের যে দল বলতে চান, লজ্জা থাকা উচিত। আওয়ামী লীগ নিজেরাই যে তালিকা তৈরি করেছে তার ভিতরে সর্বোচ্চ সংখ্যক রাজাকার হচ্ছে আওয়ামী লীগে আছে। এই তালিকা তো জামাত ইসলামী করে নাই। জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ বিচারিক হত্যাকাণ্ড করেছে, আওয়ামী লীগ গুম খুন আয়নাঘর করেছে, এত কিছু করে জামাত কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। জামাতের পাকিস্তান নাই, কিন্তু ভারতের এই আওয়ামী লীগের কিন্তু ভারত রয়েছে। জামাত কখনো কোনো পরিস্থিতিতে এই দেশে জীবন দিয়েছে, কিন্তু দেশ মাতৃকা ছেড়ে যায় নাই। আগামীর বাংলাদেশ জামাতের বাংলাদেশই হবে।